ইট ইজ এ ডিজেনারেটিভ ডিজিজ, এটা হচ্ছে এক ধরনের ক্ষয়রোগ অফ দ্য জয়েন্ট, কিসের? আমাদের জয়েন্টের বা সন্ধির। ক্যারেক্টারাইজড বাই, তারে কিভাবে চেনা যায়, সে কি বৈশিষ্ট্য ধারণ করে? ডিজেনারেশন অফ আর্টিকুলার কার্টিলেজ। আর্টিকুলার কার্টিলেজটা আমি দেখাই একটু। ধরেন জয়েন্ট, একটা হাড্ডি, ঠিক এরকম একটা নিচে একটা হাড্ডি থাকে, ঠিক আছে? চলতেছে? হ্যাঁ, দিছি। ধরেন এটা উপরে একটা পায়ের জয়েন্ট, নিচে একটা জয়েন্ট, মাঝখানে এই জয়েন্টের মধ্যে একসাথে ঘষানা, দেখেন দুইটা হাড্ডি যদি একসাথে ঘষেন ক্ষয় হয়ে যাবে কিন্তু। তো মানে আল্লাহ তাআলা দেখেন এই জায়গার মধ্যে একটা ইয়া আছে, নরম হাড্ডি, যে নাকের যে হাড্ডিটার মতো ঠিক এরকম একটা, হ্যাঁ, তরুণাস্থি আছে, এটার মাথায় তরুণাস্থি আছে, ক্যাপ পারানো, যাতে এই জায়গাটা যদি কম হয় ফ্রিকশনের মধ্যে, যাতে মানে ঘর্ষণের মধ্যে যাতে ক্ষয় হয়ে না যায়। তো এটা বলছি যে এটা একটা ক্ষয় রোগ। সে কি কি বৈশিষ্ট্য ধারণ করে? ডিজেনারেশন অফ, ডিজেনারেশন মানে ক্ষয় হয়ে যাওয়া, অফ আর্টিকুলার, আর্টিকুলার মানে হচ্ছে লেগে থাকা, মানে একটা সাথে আরেকটা লাগানোর অবস্থাকে বলা হয় আর্টিকুলেট করা। আপনার ধরেন একটা কলমের সাথে একটা কলম লাগাই দিব, বলবো যে একটা কলমের সাথে একটা কলম আর্টিকুলেট করো, একটা গ্লাসের সাথে একটা গ্লাস লাগাবো, বলবো আর্টিকুলেট করো। লাগাই দেওয়ার ইংলিশ হচ্ছে আর্টিকুলেট করা। এখানে বলছে যে আর্টিকুলার কার্টিলেজ, যেই কার্টিলেজ বা যে তরুণাস্থি দুইটা হাড্ডিকে একত্র করে, মানে কাছাকাছি নিয়ে আসে। দেখেন এই তরুণাস্থি এবং তরুণাস্থি দুইটা হাড্ডি কাছাকাছি নিয়ে আসছে, মানে দুইটা হাড্ডির সংযোগস্থলে যে তরুণাস্থি আছে এগুলোকে বলা হয় থাকে আর্টিকুলার কার্টিলেজ। মানে দুইটা হাড্ডি যেখানে একত্রিত হয় ওই জায়গাতে মাথার মধ্যে যে এই নরম হাড্ডির মতো জিনিস থাকে, কভার থাকে, এটাকে বলা হয়ে থাকে আর্টিকুলার কার্টিলেজ বা আর্টিকুলার তরুণাস্থি। দেখ তাহলে কি হলো, এটা এমন একটা ক্ষয় রোগ যেটা কি করে, ক্ষয় করে কাকে? ওই যে এই তরুণাস্থি গুলোকে ক্ষয় করে ফেলে। এখানে যে তরুণাস্থি গুলো আছে এগুলো কি রোগের কারণে এগুলো ক্ষয় হয়ে যায়, ক্ষয় হয়ে হাড্ডি প্রকাশিত হয়ে যায়। মানে একটা হাড্ডি সাথে হাড্ডি লাগলে হাড্ডি ক্ষয় হওয়া শুরু করে। উইথ প্রলিফারেশন অফ নিউ বোন, এটা যত ক্ষয় হলো, এটা ক্ষয় হয়ে গেল, ক্ষয় হয়ে গেলে হাড্ডি দেখা যাবে না পুরোপুরি। এটা হাড্ডির মাথাটা, এটা উপরে একটা কভার ছিল, ক্যাপ ছিল, এটা ক্যাপ ছিল, এই ক্যাপটা ক্ষয় হয়ে গেল। ক্ষয় হয়ে গেলে হাড্ডি প্রকাশিত হয়ে গেল, তখন কি হয়? এই জায়গাতে ছোট ছোট হাড্ডি তৈরি হয়, প্রচুর ব্যথা হয় রোগী। এই হাড্ডির সাথে আবার ধরেন এটা ক্ষয় হয়ে গেল, উপরে ক্যাপটা শেষ, চুল দেখা যাবে না, এই নতুন চুল হয়ে গেল তার। এই হাড্ডি যখন জয়েন্ট মোচড় দেয়, একটা তার একটা হাড্ডি লাগে, তখন আওয়াজ হয়, ক্যাচক্যাচ আওয়াজ হয় এবং প্রচুর ব্যথা হয় রোগীর। এবং দুটো হাড্ডি মানে কাছাকাছি আসে তখন ক্ষয় হয়ে যায় হাড্ডিগুলো। তাহলে আমরা বলতেছি যে প্রলিফারেশন অফ নিউবোন, প্রলিফারেশন মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, অফ নিউবোন নতুন হাড্ডি এখানে তৈরি, বৃদ্ধি পাওয়া মানে তৈরি হওয়া আর কি এখানে। তাহলে আমরা বলবো যে অস্টিওআর্থ্রাইটিস একটা রোগ, যে রোগের মধ্যে দুইটা হাড্ডির সংযোগস্থলের টুপিগুলো বা তরুণাস্থিগুলো ক্ষয় হয়ে যায়, ক্ষয় হয়ে নতুন হাড্ডি তৈরি হয়, এটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। হইলে কি সমস্যা? এই যে ফ্রিকশনের মধ্যে দুইটা আপনি মুভ করবেন যে স্মুথলি মুভ করতে পারবেন না, কারণ মাঝখানে এরকম ক্যাপ পরানো থাকে, এগুলো হচ্ছে তরুণাস্থি, তরুণাস্থির ক্যাপ থাকে হাড্ডির উপরে। থাকলে কি হয়, যখন মুভ করেন একটা একটা রাবার, এটাও রাবার এটাও রাবার, রাবারের মতো না, এটা দেখেন রাবারের মতো, দুই রাবারের সাথে ফ্রিকশন হয় না, একটা রাবার আটার উপরে পিচ্ছিল হয়ে চলে যায়, কিন্তু যখন শক্ত হাড্ডিতে আসে পড়ে তখন দেখা যায় যে সে ক্ষয় হয়ে যায়। আর এগুলো তো ক্যাপ চলে গেলে এটাকে বলা হয় অস্টিওআর্থ্রাইটিস। তাহলে এটা একটা ক্ষয় রোগ, যে ক্ষয় রোগের কারণে আমাদের এই কার্টিলেজ বা তরুণাস্থি ক্ষয় হয়ে যায় এবং নতুন হাড্ডি তৈরি হয়। সহজ বুঝছেন তো না? না বুঝলে জানা, এটা ক্লাসিফিকেশন একটু জানি অল্প করে। এটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে প্রাইমারি, একটা সেকেন্ডারি। হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি মানে হচ্ছে এই রোগের কারণ জানা যায় না, মানে অজানা কারণে হয়, যেগুলো হচ্ছে প্রাইমারি। অজানা কারণে যদি অস্টিওআর্থ্রাইটিস হয় এগুলো হয় প্রাইমারি। সেকেন্ডারি মানে যখন আঘাত খাইলো, কোনো বাইরে কোনো রোগ হইলো, কারণ আপনার অন্য কোনো রোগ আছে, রোগের কারণে এই রোগটা শুরু হয়েছে, মানে একটা কারণ আরেকটা হলে এটা সেকেন্ডারি, সরাসরি হয়ে গেলে প্রাইমারি।
সরাসরি হয়ে গেলে প্রাইমারি, একটার মাধ্যমে আরেকটা হলো সেকেন্ডারি। ধরুন আপনার বডিতে অন্য রোগ আছে, রোগের কারণে এটা শুরু হয়েছে, এটা সেকেন্ডারি। বা আপনি হাঁটতে গেছেন, আঘাত পাইছেন, এখানে আঘাত পাওয়ার কারণে কার্টিলেজটা ছিঁড়ে গেছে, তখন সেটা শুরু হয়ে গেল, এটা হচ্ছে সেকেন্ডারি। আর সরাসরি যদি মনে হয় যে কি রে ব্যথা এমনি শুরু হয়েছে, কোনো কিছু করি নাই, কোনো রোগ নাই, কিছু নাই, এমনি ব্যথা শুরু হয়েছে, এটা প্রাইমারি। তো এতটুকু জানলেই হবে। এরপর সিমটম। সিমটমস মানে কি? রোগী আমার কাছে যা নিয়ে যেগুলো হলো সিমটম। 1 নাম্বার, পেইন অফ দ্য অ্যাফেক্টেড জয়েন্ট। জয়েন্টের মধ্যে ব্যথা থাকবে, অনেক, প্রচুর ব্যথা। এটা একটা ব্যথার ইয়ে আছে, মানে একটা ধরন আছে, সব ধরনের ব্যথাই তো আছে। সবসময় ব্যথা হলে অস্টিওআর্থ্রাইটিস বলবো? বলবো না। কেমন? পেন ইনক্রিজেস, ব্যথা বেড়ে যাবে উইথ অ্যাক্টিভিটি, কাজ করলে, এন্ড ডিক্রিজেস, এবং কমে যাবে ইন রেস্ট, বিশ্রাম নিলে। ডিক্রিজেস উইথ রেস্ট লেখেন, উইথ রেস্ট লিখলে শুনুন, ডিক্রিজেস উইথ একটা প্রোনাউন আছে, এটা সুন্দর। 2 নাম্বার হচ্ছে it usually affects knee and hip joint. knee and hip joint কে সে এফেক্ট করে। 3 নাম্বার হচ্ছে লিমিটেশন অফ জয়েন্ট, লিমিটেশন অফ জয়েন্ট মুভমেন্ট। এই 3টা জিনিস নিয়ে এই রোগী আমাদের কাছে আসে। মোটামুটি এগুলো দেখা শেষ আপনাদের। 1 নাম্বার হচ্ছে পেইন অফ দা এফেক্টেড, মানে যেহেতু ব্যথা, ব্যথা তো হবেই, চলে গেছে 1 নাম্বার। পেইন অফ দা এফেক্টেড জয়েন্ট, যে জয়েন্টটা এফেক্টেড হয়, রোগাক্রান্ত হয়, জয়েন্টের মধ্যে পেইন থাকবে। পেইনটা কেমন? পেইন ইনক্রিজেস উইথ অ্যাক্টিভিটি, যদি কাজ বাড়ায় তখন একটা জয়েন্টের ঘর্ষণ শুরু বেশি হয়ে যায়, কারণ এখানে কি টুপি তো নাই, যত বেশি হাঁটবে তত বেশি ঘর্ষণ খাবে, খাইলেই তার ব্যথা বাড়বে। তাহলে এখানে লিখছে যে ইট ইনক্রিজেস উইথ অ্যাক্টিভিটি, কাজের সাথে সাথে ব্যথাটা বাড়ে, এন্ড ডিক্রিজেস উইথ রেস্ট, এবং যদি ওই যে ফ্রিকশন না হয়, রেস্টে রাখেন, ব্যথা কমে যাবে। তাহলে এটা হচ্ছে মেইন পেইন। 2 নাম্বার, ইট ইউজুয়ালি অ্যাফেক্টস নি, হাঁটু। নি মানে কি? হাঁটু। আর হিপ জয়েন্ট মানে হচ্ছে এই জয়েন্ট, এই পায়ের সাথে এই যে এখানে জয়েন্ট, হিপ বোনের সাথে জয়েন্ট হচ্ছে হিপ জয়েন্ট, আর নি জয়েন্ট হচ্ছে এইটা। তাহলে মেইনলি এফেক্ট করে এই হিপ জয়েন্ট এবং নি জয়েন্টকে, মানে হাঁটু এবং হাঁটুর উপরের জয়েন্টকে এই যে অস্টিওআর্থ্রাইটিস সবসময় ধরে। হাঁটুর ব্যথা হলে বুঝতে হবে অস্টিওআর্থ্রাইটিস হইতে পারে, এবং যদি সে হাঁটলে পারে, রেস্ট থাকলে কমে যায়, তাহলে বুঝবো যে বয়স 40-এর উপর হয়, মহিলা হয়, তাহলে বুঝবো অধিকাংশ ক্ষেত্রে অস্টিওআর্থ্রাইটিস এটা রোগ হয়, এবং এই রোগটা আসলে সারার মতো রোগ নয়, ওগুলোকে কন্ট্রোলে রাখতে হয়। 3 নাম্বার, লিমিটেশন অফ জয়েন্ট মুভমেন্ট। লিমিটেশন মানে কি? সীমাবদ্ধ হয়ে যাওয়া, অফ জয়েন্ট মুভমেন্ট, জয়েন্ট মুভমেন্টে সীমাবদ্ধ হয়ে যায়, কারণ সে একটু নাড়াচাড়া করলেই ব্যথা হয়, যেন সে এরকম আস্তে 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 হাঁটে, ভেঙে হাঁটবে যেরকম হয় না, আস্তে আস্তে হাঁটে। তাহলে মোটামুটি বুঝে গেল তো? না না বুঝলে বলবেন। সাইন কি? সাইনের মধ্যে মেনলি হচ্ছে the joint is swollen, লিখবেন। একটু কষ্ট দিচ্ছি, জয়েন্টস লিখে, জয়েন্টস আর হবে, জয়েন্টস আর swollen।
with restricted movement. Remember, crepitus on movement of the joint. কি বলছেন? ইনভেস্টিগেশনটাও লিখে দিই, এক্সরে করলে বোঝা যাবে। ইনভেস্টিগেশন, এটা এক্সরে অফ দ্য জয়েন্ট। জয়েন্টের যদি এক্সরে করান তাহলে আপনারা এই রোগটা ধরতে পারবেন। এক্সরে অফ দ্য জয়েন্ট। শেষ তো না? জয়েন্টস আর সোলেন। সোলেন মানে হচ্ছে ফুলে যাওয়া, পানি চলে আসা। তাহলে জয়েন্টস আর সোলেন, কারণ এখানে একটা ব্যথার জায়গা আছে, এই ক্যাপগুলো চলে গেছে, নতুন হাড্ডি আসছে, এখানে অ্যাবনরমাল পানি জমা হয়ে জয়েন্টটাকে ফুলে ফেলবে উইথ রেস্ট্রিক্টেড মুভমেন্ট। প্রচুর ব্যথা হবে, জয়েন্ট ফুলে থাকবে, দেখতে লাল লাগবে, এবং এটা কি হবে, হাঁটতে গেলে তার হাঁটার সীমাবদ্ধতা তৈরি হবে। কারণ হাঁট তো 5 মিনিটে 10 কদম, ধরেন কথার কথা, তো 5 মিনিটে সে 5 কদম হাঁটতে পারবে না, কারণ জয়েন্ট টাইট হয়ে আছে আর ব্যথাও হইতেছে। ব্যথা হইলে কেউ কিছু ধরতেও দেয় না, করতেও চায় না। দুই নাম্বার হচ্ছে ক্রেপিটাস, নতুন শব্দ, অন মুভমেন্ট অফ দ্য জয়েন্ট। কেউ হচ্ছে পুটপুট শব্দ হওয়া। পুট শব্দ কেমন জানেন? বেলুন ফুটালে যে শব্দটা হয় না, ছোট ছোট বেলুন গুলো যে ফুটান, ওইগুলো যদি কাটা দিয়ে ফুটান টুস টুস করে শব্দ, ঠিক এটা হচ্ছে যে যখন জয়েন্ট মুভ করবেন, আমাদের হয় অনেকের নামাজ টামাজ পড়তে গেলে, কিন্তু এটা ওইটা না। এটা সবসময় ইয়া ভাঙলেই তার অনেক শব্দ। ক্রেপিটাস মানে হচ্ছে মানে বেলুন ফুটানোর শব্দ হয় পায়ের মধ্যে। অন, কারণ এখানে দুইটা হাড্ডি একসাথে, মাঝখানে হাড্ডি থেকে প্রতিরোধ করার জন্য বাইরের যে ক্যাপ ছিল তরুণাস্থির, এই ক্যাপটা কিন্তু নাই, মরে গেছে। তো যার কারণে হাড্ডির সাথে ঘষা খায়, ঘষা গেলে আওয়াজটা হয়, এবং নতুন হাড্ডি আসছে এখানে, তো অ্যাবনরমাল ঘষা খায়। ক্রেপিটাস অন মুভমেন্ট অফ দ্য জয়েন্ট। জয়েন্ট যখন মুভ করবে তখন তার জয়েন্টের মধ্যে আওয়াজ পাওয়া যাবে। তো এটা দেখে আমরা বুঝি, একটা যদি ফুলে থাকে, একটা যদি যে জয়েন্ট মুভ করতে না পারে, রেস্ট্রিক্টেড মানে কি সীমাবদ্ধ হয়ে যাওয়া, লিমিটেড হয়ে যাওয়া। মুভমেন্ট মানে মুভমেন্টটা সে করতে পারবে না, এবং যদি করতে চায় তার আওয়াজ হবে। এটা হচ্ছে তার ডাক্তার দেখে এগুলো বুঝবে। ইনভেস্টিগেশন বা কি পরীক্ষা করব, যদি এক্সরে করি তখন দেখা যাবে যে এই হাড্ডির উপরে ক্যাপ নাই এবং এখানে নতুন নতুন হাড্ডি গজায় আছে। দেখলে আমরা বুঝবো এটা অস্টিওআর্থ্রাইটিস। একটা টেস্ট করলে না, এই আর কি। তো ট্রিটমেন্ট আমি দেখি, ট্রিটমেন্ট সহজ। এটা আসলে ভালো হওয়ার না, ডায়াবেটিসের মতো, এটা মেনটেন রাখতে হবে। এক নম্বর হচ্ছে এক্সপ্লেনেশন এন্ড অ্যাসিউরেন্স। and assurance. 2 number, patience education. 3 number, regular exercise. যারা বেশি মোটা না তাদের সবারই রোগ হয়, চাপ সব সময় চাপে থাকে, তো এগুলো সব উঠে যায়। ওয়েট রিডাকশন লিখতে হবে এখানে, ওয়েট রিডাকশন ইন অবিস। আচ্ছা, ব্যথা আছে, ব্যথা রিলিফ করার জন্য কি দেবো আমরা? প্যারাসিটামল দিতে পারি প্রথমে।
প্যারাসিটামল, intra-articular corticosteroid, intra-articular steroid, physiotherapy, surgery. ঠিক বলছো মা? আপনার তোমার সামনে শুক্রবারে, এই শুক্রবারে পরে শুক্রবার পিকনিক, সবাই 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 যাবেন নাকি? তাহলে তো বাধ্যতামূলক না? আমাদের ডিউটি থাকে, ঠিক নাই। হ্যাঁ, যেতে হবে না? আমরা গেলে তো আপনার ঝামেলা পড়ে যাবেন, গান টান বাজানো যাবে না, এ করা যাবে না, ওই করা যাবে না। পিকনিকে আমাদের সাথে কোনো যাইতে চায় না, গেলে অন্যরকম হয়ে যায়। তো আমরা থার্ড ইয়ার যাইতাম মাঝে মাঝে দূরে দূরে কলেজের কাজেই, তখন ওই এখান থেকে যায় কক্সবাজার, তো বললাম চাই গান বাজাইতে, তো আমাদের এক দুজনের জন্য গান বাজাই না কখনো, আমার জন্য থামতে হয়, গান বাজাইতে বন্ধ থাকে, উল্টাপাল্টা কথা বলতে পারে না, এই এমনি সবাই একটু চুপচাপ থাকে আর কি। এগুলো আসলে পিকনিকের নর্মাল ইয়া না আর কি। শেষ মানে না, এক্সপ্লেনেশন এন্ড রিঅ্যাসিউরেন্স। এক্সপ্লেনেশন মানে হচ্ছে এই যে রোগ হয়েছে, রোগটাকে তারা বুঝাই দেওয়া, যে সেটা কি রোগ নিয়ে আসলো, হাঁটলেই ব্যথা করে, শুয়ে থাকলে থেমে যায়, এখন তো সে তো রিক্সা চালাতে পারছে না বা কাজ করতে পারছে না, অন্য কিছু, বা ঘরের মহিলাদের এই ঘরের মহিলার কাজ বন্ধ হয়ে আছে, কি একটা কি হয়েছিল, ভূতে ধরলো, অনেকে বলে মনে হচ্ছে ভুট্টু জিন টিন ধরছে, পা নাড়তে পারতেছে না, তখন ওঝার কাছে যা এই ছাড়ায়। এক্সপ্লেনেশন মানে হচ্ছে তাকে বিবৃত করে যে রোগটা এরকম, এন্ড অ্যাসিউরেন্স মানে আপনি ভালো হয়ে যাবেন, বা আপনার এই জীবনযাপনের পদ্ধতি অনেক সহজ হবে আমাদের কাছে চিকিৎসা নেওয়ার পরে। এটা হচ্ছে পেশেন্টস এডুকেশন, এবং পেশেন্টসকে এই রোগ এবং রোগ থেকে উন্নত মানে সে যে ভালো হবে, এই ওষুধপাতি সহ পুরোটা সিস্টেম বুঝাই দেওয়া অল্প করে, যে এই করলে এই হবে, এই করলে হবে, আপনার ওজন বেশি, ওজন কমাইতে হবে, আপনি এই ওষুধটা খেলে ব্যথা কমে থাকবে, আপনি ভার বহন করবেন না, এগুলো আর কি। মানে পেশেন্টকে এডুকেশন মানে কি, শিক্ষা দেওয়া, রোগীকে শিক্ষা দেওয়া এই রোগটা কেমনে ভালো হবে। 3 নাম্বার হচ্ছে রেগুলার এক্সারসাইজ। এডুকেশন একটা পার্ট হচ্ছে রেগুলার এক্সারসাইজ, প্রতিদিন আপনি একটু অল্প করে এক্সারসাইজ করেন, মানে বেশি জোরে না এবং ফোর্সফুল কাজ না। অল্প, মানুষ সবসময় যদি সে শুয়ে থাকে, তার ব্যথা হয়, ঠিক আছে, সবসময় যদি শুয়ে থাকে, তাহলে এই জয়েন্টের মধ্যে এমন সময় হবে যে জয়েন্ট আর নাড়তে পারবে না। একটা জয়েন্ট যদি আপনি এক সপ্তাহ রাখেন না, এরপর দেখবেন যে জয়েন্টটা মুভ করতে পারছেন না। তো তাকে রেগুলার এক্সারসাইজ করে দেবেন, তার জয়েন্ট গুলো একেবারে জ্যাম হয়ে যাবে। একটা হচ্ছে বেশি এক্সারসাইজ দরকার নাই, লিমিটেড একটা এক্সারসাইজ করতে হবে, যাতে তার ব্যথাটাও সীমাবদ্ধ থাকে এবং তার জয়েন্টটাও ভালো থাকে। ওয়েট রিডাকশন, ওজন রিডাকশন মানে কমানো, ওজন কমানো ইন অবিজ, অবিজ মানে হচ্ছে যে মোটা, স্থূল, ফ্যাট, যারা খুব মোটা, তার দ্বারাই তাদের ওজন যায় পায়ে দিয়ে, তো পায়ের হাড্ডিগুলো এফেক্টেড হয় বেশি। এই জন্য শুধু এই জিনিসটা করলে না, এই রোগটা প্রায় 90% ভালো হয়ে যায়। ব্যথা থাকে, তো আমাদের এক প্রচুর পেশেন্ট ছিল, ওনার মনে হয় 70 কেজি বা 75 ছিল, উনি কমিয়ে 55 নিয়ে আসছে 5-6 মাসের মধ্যে। এরপর না কোনো ব্যথাই নেই হাঁটুর মধ্যে, হাঁটুর ব্যথাটা ছিল, ব্যথাই নেই, এখন সব দৌড়ায়। মাঝখানে 6 মাসে কষ্ট করছে, খাওয়া দাওয়া, তাহলে যার ওজন বেশি তার অনেক রোগ হয়, বিশেষ করে জয়েন্ট পেন অনেকের থাকে, যারা ওজন বেশি সবার দেখবেন জয়েন্ট পেন আছে। তারপরে বলতে হবে যে আপনি খাবার দাবার কন্ট্রোল এনে ওজনটা কমাই ফেলেন, যতটুকু আপনার হাইট অনুযায়ী যতটুকু ওজন নিলে আপনি সুস্থ থাকবেন, ওজনটা আপনি মেনটেন করেন। 5 নম্বর হচ্ছে পেন রিলিফ, মানে পেন কমানোর জন্য, ব্যথা কমানোর জন্য কি দেবো আমরা, প্যারাসিটামল দিতে পারি, প্যারাসিটামল দিতে পারি, আইবুপ্রোফেন দিতে পারি, এগুলো দেওয়া যায়। বেশি হলে ন্যাপ্রোক্সেন, কিটোরোলগ এগুলো দেওয়া যায় অল্প অল্প করে, কারণ বেশি সময় যদি সবসময় তো ব্যথা থাকে, হাই পাওয়ারের ব্যথার ওষুধ দিলে দেখা যাবে যে তার কিডনি নষ্ট হয়ে গেছে। এই জন্য অল্প অল্প পাওয়ার দিয়ে চেষ্টা করতে হবে। যদি এরপরেও না কমে, ইন্ট্রা মানে কি, ভিতরে, ইন্টার মানে মাঝখানে, ইন্ট্রা আর্টিকুলার, আর্টিকুলার মানে কি, জয়েন্ট, যেটা হাড্ডির মাঝখানে জয়েন্ট কেমন হয়, আর্টিকুলার জয়েন্ট। আর্টিকুলার মানে হচ্ছে ওই যে আর্টিকুলার কার্টিলেজ বললাম না, সংযুক্ত। ইন্ট্রা আর্টিকুলার স্টেরয়েড, এই দুইটা হাড্ডির সংযুক্ত স্থানের মধ্যে স্টেরয়েড দেওয়া ইনজেকশন দিয়ে।
এটা দেয় বিভিন্ন জায়গায়, ওই যারা ডাক্তার তারা প্র্যাকটিস করে এখান দিয়ে স্টেরয়েড দেয়। স্টেরয়েড দিয়ে দেখা যায় জয়েন্টের মধ্যে যে ইনফ্লামেশন আইটিস ছিল, আইটিসটা কমে যায় স্টেরয়েডের কারণে। তখন সে প্রায় 2 থেকে 3 মাস বা 4 মাস 6 মাস ভালো থাকে, এবার আবার হয়। এটা কিন্তু পার্মানেন্ট ট্রিটমেন্ট না। পার্মানেন্ট ট্রিটমেন্ট এগুলো কমাই দিতে পারলে তার এগুলো লাগে না। যখন খুব ব্যথা সহ্য হচ্ছে না তখন আমরা জয়েন্টের মধ্যে স্টেরয়েড দিই, কর্টিকোস্টেরয়েড দিয়ে দেখা যায় যে তার ব্যথাটা কমে যায়। 6 নম্বর যে ফিজিওথেরাপি, ফিজিওথেরাপিস্ট যে ভাইব্রেট করে মাসেলের এক্সারসাইজ করে দেয়, তারা এখানে তাদের কাছ থেকে তারা এই জয়েন্টের মুভমেন্টটা দেখে কতটুকু রেস্ট্রিক্টেড, মানে কতটুকু সে মুভ করতে পারছে না, এই অনুযায়ী সে একটা ব্যায়াম পদ্ধতি শিখাই দেয় তাকে। এই এক্সারসাইজটা শেখানোর জন্য ফিজিওথেরাপিকে যাইতে হয়, গেলে তারা দেখা যায় যে 2-3 মাসের মধ্যেই পুরো ব্যথাটা কন্ট্রোলে নিয়ে আসে। টাকা খরচ করতে হয় অবশ্য। 7 নম্বর যদি এরপরও কিছু না হয়, অনেকগুলো হাড্ডি বেড়ে গেছে এখানে, হাড্ডি জ্বালায় সে হাঁটতে পারছে না, ক্রিপিটেশন হচ্ছে, আওয়াজ হচ্ছে, তখন সার্জারি করে এই হাড্ডিগুলো কেটে ফেলে, পুরো জয়েন্ট কেটে ফেলতে হয়। এদের জয়েন্ট বাদ কেটে ফেলে এদিক থেকে নতুন আর্টিফিশিয়াল জয়েন্ট রিপ্লেস করে, এটাকে জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি বলা হয়ে থাকে। মানে শেষ অবস্থায় অনেক ক্ষয় হয়ে গেছে, অনেক বেশি হাড্ডির অবস্থা খুবই খারাপ, এখানে আপনি স্টেরয়েড দিয়ে ওষুধ দিয়ে কাজ হবে না, তার জীবন সে দাঁড়াইতে পারছে না, তখন এই জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি আছে, পুরো জয়েন্টটা রিপ্লেস করে দেয়। অন্যান্য জয়েন্ট, মেটালিক জয়েন্ট আছে, অনেক সুন্দর ধরনের জয়েন্ট আছে, এগুলো বাংলাদেশে হয় সুন্দর কাজ। তাহলে মোটামুটি বুঝা গেল তো? কোনো কোশ্চেন নাই? ঠিক আছে, তাহলে আমাদের এরপরে নামাজের পরে দুইটা অল্প পড়া, নামাজের পরে আমরা শুরু করবো। মিনিটে চলে গেছে, এগুলো সব অপশনাল, এগুলো বাকি আছে। ব্যাক পেন অল্প পড়া, ব্যাক পেন কি, কেন হয়, ট্রিটমেন্ট কি, এই রোগের কারণে হয়, কাজের কারণে হয়, এগুলো বলে দিই। টেনশনের কারণে শুরু করলে নেক পেন অল্প পড়া, এটা অল্প, এটা অল্প, শেষ হয়ে যাবে 5:30টার আগে, শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু আমরা নামাজ পড়ে আসি, আমাদের জন্য ব্রেক 6 মিনিট 7 মিনিট, এই আর কি। আমরা সুস্থ আছি অনেক কোটি কোটি টাকার বিনিময়ে, বিনিময় করা যায় তো দেখতে, আরে কি যে হইতো। অক্সিজেন চলতেছে 24 ঘন্টা, এটা মাপলেই ফকির। 1 মাস চললে পরে দেখুন সব সম্পত্তি বেচা লাগতো, এই আর কি। ফ্রি অক্সিজেন পাইতেছি, যাই হোক। তার আমরা বলবো যে ব্যাক পেন, ব্যাক পেন, ব্যাক পেন আসলে এটার নাম হচ্ছে লো ব্যাক পেন। এটা অবলিক দিয়ে আমরা লিখবো যে লো ব্যাক পেন, মানে নিচের দিকে পিছনের ব্যথা। ব্যাক পেনটা নিচের দিকে হয়, এটা পিঠে বা মাথায় না, মাথায় দিয়ে নেক পেন দিয়ে দিছে এখানে বা ঘাড়ের দিকে, লো ব্যাক পেন। লো ব্যাক পেনের মধ্যে এটা লো ব্যাক পেনের কোনো সংজ্ঞা নেই, ব্যথা মাজায় এটা সংজ্ঞা তো, দ্য পেন হুইচ ইজ সিচুয়েটেড ইন দ্য ব্যাক পার্ট, এটা নাই আর কি। তাহলে আমরা বলবো যে কারণ কি, কজেস, এটা বললে বুঝবো যে লো ব্যাক পেন কেন হচ্ছে। এক নাম্বারের মধ্যে তারা লিখেছে যে মেকানিক্যাল কজেস। মেকানিক্যাল কজ কি কি আছে? মেকানিক্যাল কজ এখানে হচ্ছে ট্রমা, ট্রমা হচ্ছে আঘাত। 2 নাম্বার মাসকিউলার and ligamentous pain. 3 নাম্বার হচ্ছে prolapsed intervertebral disc। অনেক আছে, এতগুলো দিয়ে মনে থাকবে না। কনজেনিটাল, স্পাইনাল,
abnormalities. So mechanical cause. Need to মুছে দিই। এরপর লেখেন মেটাবলিক, তাড়াতাড়ি লিখে দিই। আছে অস্টিও, এটা হচ্ছে 2 নাম্বার মেটাবলিক। অস্টিওপোরোসিস, পোরোসিস। 2 নাম্বার হচ্ছে অস্টিওমেলাসিয়া। 3 নাম্বার হচ্ছে যে নিওপ্লাস্টিক। 1 নাম্বার হচ্ছে মাল্টিপল মায়োলোমা। সেকেন্ডারি মেটাস্টেসিস। মেটাস্টেসিস TA অস্টিওমেলাসিয়া। লেখা শেষ হলে বলবেন। সেকেন্ডারি মেটাস্টেসিস, মেটাস্টেসিস TA। জি TASIS। এখানে একটা সি দিতে পারেন, এই সিটা এস এর জায়গায় সি দিলে স্পেলিংটা ঠিক থাকে। মেলাসিয়া। আচ্ছা, তাহলে আমরা এই কজগুলো থাক, আর অনেকগুলো আছে। তাহলে এই কজের মধ্যে পিছনে ব্যাক পেইন হয় কোন কোন কারণে? একটা হচ্ছে ট্রমা, মানে আঘাত। কোনো আঘাত যদি পায় তাহলে ব্যাক পেইন হয়ে থাকে। 2 নাম্বার হচ্ছে মাসকুলার, মানে মাংসপেশির, এন্ড লিগামেন্টাস। লিগামেন্ট হচ্ছে দুইটা হাড্ডির মাঝখানে, দুইটা হাড্ডিকে একসাথে লাগানোর জন্য, একটা হাড্ডি আরেকটা হাড্ডির সাথে লেগে আছে না, ওই লাগার জন্য চারপাশে একটা সাদা ইলাস্টিকের মতো একটা অংশ আছে। যখন কেউ যদি গরু খাসি জবাই করে থাকেন, দেখবেন যে যেটা জয়েন্টকে লাগাই রাখে সাদা একটা ব্যান্ডের মতো অংশ আছে, এটাকে বলা হয় লিগামেন্ট। লিগামেন্ট কি? দুইটি হাড্ডিকে একত্রিত করার জন্য যে সংযোজন আছে, মানে সংযুক্ত বা সংযোজনকারী ফাইব্রাস ব্যান্ড আছে, আমরা বলি, মানে ইলাস্টিকের মতো একটা ব্যান্ড পাওয়া যায় পুরো একটা, মনে হয় 4 পাশ থেকে ঘিরে আছে, এটা সাদা একটা আবরণ, ওইটাকে বলা হয় লিগামেন্ট। মাসকুলার এন্ড লিগামেন্টাস পেইন, যদি এখানে মাংসপেশির ব্যথা হয় এবং দুটো হাড্ডিকে একত্রিত করার জন্য যেই সাদা ব্যান্ড আছে ওইখানে টান খায়, তখন এই ব্যথাটা হইতে পারে। এটা মেকানিক্যাল কজ। মেকানিক্যাল মানে কি? চলাফেরা, আঘাত, রোগ টোগ নাই, মানে আপনি চলাফেরা, আঘাত, এই জিনিসগুলোর কারণে যে ব্যথা হয়, যে এই জিনিসগুলো যেখানে কারণ হয়, এটাকে মেকানিক্যাল কারণ বলা হয়। মেকানিক্যাল যন্ত্রপাতি সম্বন্ধীয়কে মেকানিক্যাল বলে, ঠিক না? তো আমাদের এই ধরন আঘাত একটা যন্ত্র, তারপর চলাফেরাতে আঘাত খেলো, এখানে মাংসপেশি টান খেলো, এখানে, এগুলো কোনো রোগের কারণে না, আপনার চলাফেরার কারণে, আপনার লাইফস্টাইলের কারণে, কাজকর্মের কারণে ব্যথাটা হলে এটাকে মেকানিক্যাল পেইন বলা হয়ে থাকে। প্রোলাপসড, প্রোলাপস মানে বের হয়ে যাওয়া, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় প্রোলাপসড। ইন্টারভার্টিব্রাল ডিস্ক, এটা একটু কষ্ট বুঝা। ধরেন এটা একটা ভার্টিব্রা, এটা একটা ভার্টিব্রা। ধরেন মানে এটা আমাদের পুরো এই পিছনের শিরদাঁড়া আছে না, শিরদাঁড়ার মধ্যে 26টা হাড় আছে। দুটো হাড় নিলাম, দুটো হাড়ের মাঝখানে এরকম একটা কানেকশন আছে, এরকম কানেকশন আছে, যাতে হাড় একসাথে না লাগে, ফ্রিকশন না হয়, একেবারে লেপটা থাকে। দুটো হাড়কে একেবারে ধরেন দুটা ইট মাঝখানে দিলে সিমেন্ট দিয়ে লাগায় না,
ঠিক দুটো হাড্ডিকে মাঝখানে যে সিমেন্ট লাগাইছে তার নাম হচ্ছে ইন্টারভার্টিব্রাল ডিস্ক। ইন্টারভার্টিব্রাল তার নাম হচ্ছে ডিস্ক আর কি, একটা ডিস্ক, এ ডিস্ক। কেন কি ডিস্ক? দুইটা, এটা একটা ভার্টিব্রা, এটা একটা ভার্টিব্রা। দুইটা ভার্টিব্রার মাঝখানে যেহেতু এই জন্য ইন্টার বলছে, দুইটা ভার্টিব্রার মাঝখানে যেহেতু এই জন্য ইন্টারভার্টিব্রা বলছে। ইন্টারভার্টিব্রা মানে দুইটা ভার্টিব্রার মাঝখানে, দুইটা হাড্ডির মাঝখানের অংশটাকে ইন্টারভার্টিব্রা বলছে। আর এই ডিস্কটা যেহেতু ডিস্ক আছে একটা, এই জন্য এটাকে বলা হয়ে থাকে ইন্টারভার্টিব্রাল ডিস্ক। বুঝছেন? এখানে প্রলাপস হয়। প্রলাপস মানে কি? যখন ধর খুব বেশি কাজ করতেছে তখন এই ডিস্কের মধ্যে দুটো অংশ আছে, ডিস্কটা আছে এরকম গোল, সাইড থেকে দেখলে এরকম চ্যাপ্টা লাগে, উপর থেকে দেখেন গোল লাগবে। হাড্ডিটা সাইড থেকে একরকম দেখেন, উপর থেকে দেখলে চ্যাপ্টা লাগবে। দেখেন উপর থেকে যদি এরকম দেখেন এরকম গোল দেখা যায়। তো তার দুটো অংশ থাকে, ভিতরে একটা নিউক্লিয়াস থাকে, চারপাশে একটা অংশ থাকে। প্রচুর কাজ করতে গেলে দেখা যায় যে ধরেন 80 কেজি একটা বস্তা দুজন তুলবেন, আলুর বস্তা ধরেন, তো দুজন গেছে তুলতে, টান দিছে হঠাৎ করে মাথা আসলে হইতে পারতেছে না, তখন কি হয়? চাপের ঠেলায় এই যে ভিতরের ডিস্কটা বাইরে হয়ে যায়, মানে সে ছিঁড়ে এটাকে বের করে দেয়, এইটা এদিকে বের হয়ে যায়। এটা বের হয়ে গেলে এটাকে বলা হয়ে থাকে প্রলাপস। প্রলাপস মানে ধাক্কা দিয়ে বের করে দেওয়া। কাকে? ভিতর থেকে নিউক্লিয়াসকে বের করে দেওয়া। প্রলাপস ইন্টারভার্টিব্রাল ডিস্ক। যদি খুব প্রেসারের কারণে এটাই সরে যায় জায়গা থেকে সামনে চলে যায়, পিছনে চলে যায়, পিছনে তো নার্ভ, সামনেও নার্ভ, ধাক্কা দিবে নার্ভে যায়, প্রচুর ব্যথা হবে এবং সে সোজাইতে পারবে না। তাইলে বুঝছেন তো না? প্রলাপস মানে হচ্ছে ধাক্কা দিয়ে বের করে দেওয়া। ইন্টারভার্টিব্রাল ডিস্ক মানে মাঝখানের একটা যে সংযুক্ত অবস্থা বা সিমেন্ট যেটা বলি, এই সিমেন্টকে যদি কোনো কারণে সে চাপ দিয়ে বের করে দেয়, ওই জায়গা থেকে রিপ্লেস হয়ে যায়, ডিসপ্লেস হয়ে যায়, তখন তাকে বলা হয়, দেখেন এই হাড্ডিগুলোর মাঝখানে দেখেন ওই ডিস্ক আছে, হ্যাঁ ওই দেখেন দুটো হাড্ডি সবগুলোর মাঝখানে, হ্যাঁ এই যে ডিস্ক আছে, এটাকে ডিস্ক বলে। ডিস্ক কোনো কারণে যদি জায়গা থেকে সামনে পিছনে চলে যায়, এটাকে বলা হয় প্রলাপস ইন্টারভার্টিব্রাল ডিস্ক। সহজ। এটার কারণে পিছনে ব্যাক পেইন হতে পারে। আর হচ্ছে কনজেনিটাল মানে জন্মগত। কনজেনিটাল মানে জন্মগত। স্পাইনাল অ্যাবনর্মালিটি। স্পাইন মানে হচ্ছে শিরদাঁড়া। অ্যাবনর্মালিটি বুঝছেন? অ্যাবনর্মালিটি সে যে নর্মাল অবস্থা ছিল, এই নর্মাল অবস্থাটা তার নাই, এটাকে অ্যাবনর্মালিটি বলা হয়ে থাকে। মানে যদি জন্মগত ভাবে তার শিরদাঁড়ার মধ্যে অন্য কোনো রোগ থাকে, শিরদাঁড়াটা দেখেন খুব সুন্দর বাঁকা, এস শেপ বলে আমরা, ওই যে এই যে সাপের মতো যেটা দাঁড়িয়ে আছে, এটা ওইদিকে, এটা পুরোটা হচ্ছে আমাদের পিছনের শিরদাঁড়া। ঠিক এরকম থাকে বডিতে, একবার সোজা থাকে না কিন্তু, সে সামনের দিকে এরকম থাকে, এখন আবার সাপের মতো এসে আবার এরকম করে। তো সেই যদি কোনো কারণে সোজা হয়ে যায় একটা, আর সে যদি কোনো কারণে আবার সামনের দিকে ঝুঁকে যায়, তখন দুইটা। এরকম কারণ হলে তখন দেখা যায় যে এটাকে বলা হচ্ছে কনজেনিটাল স্পাইনাল অ্যাবনর্মালিটি বা জন্মগত শিরদাঁড়ার ত্রুটি বলা হয়ে থাকে এটাকে বাংলায়। এটা হলে আমাদের সবসময় মাজা ব্যথা থাকবে। বুঝছেন এগুলো? শেষ। এটা হচ্ছে মেটাবলিক মানে কোনো রোগ সম্বন্ধীয় রোগ আছে তার এখানে। রোগ কি কি? অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস হাড্ডি ক্ষয় হয়ে যাওয়া, যদি কোনো কারণে ছিদ্র হয় না, অবশ্য পোরোসিস মানে মনে হয় যে পোর হয়ে গেছে, ছিদ্র, যেমন না, হাড্ডি ক্ষয় হয়ে যায়, মানে ঠিক এই দুটোটা একই রকম জিনিস, কাছাকাছি। মানে হাড্ডি ক্ষয় রোগ, হাড্ডি যদি ক্ষয় হয়ে যায় এটাকে বলা হয় থাকে অস্টিওপোরোসিস। আর হচ্ছে অস্টিওম্যালাসিয়া মানে হচ্ছে হাড্ডির ভিতরে ক্যালসিয়াম ছিল, ম্যাগনেসিয়াম ছিল, এগুলো যদি না থাকে, হাড্ডির ভিতরে ম্যাটেরিয়াল কমে গেলে অস্টিওম্যালাসিয়া। হাড্ডি ঠিক আছে, মানে ফাটে নাই, ক্ষয় হয় নাই, তার ভিতরের জিনিস কমে গেছে, আর ছিল লোহা, হয়ে গেছে বাঁশ, লোহার ভিতরে পুরোটা ইনট্যাক্ট আর বাঁশের মাঝখানে কিন্তু ফাঁকা। ঠিক এরকম যদি এটা অস্টিওম্যালাসিয়া, মানে লোহা পুরো সলিড ছিল, মাঝখান থেকে যদি সলিড তো মানে পুরো আপনি মাঝখানে গ্যাপ করে দেন, গর্ত করে দেন, এটাকে বলা হয়ে থাকে অস্টিওম্যালাসিয়া। হাড্ডিটা পুরো সলিড, মাঝখানে জিনিসটা চলে যায়, মানে মাঝখানের যে জিনিসগুলো ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, ওইগুলো যদি কোনো কারণে বের হয়ে যায় হাড্ডি থেকে, হাড্ডির স্ট্রাকচার ঠিক থাকে, তার ভিতরের ম্যাটেরিয়াল কম থাকে, তখন আঘাত খেলে হাড্ডিটা ভেঙে যায়। এটা কোনো ক্ষয় রোগ না, এটা ভিতরের ম্যাটেরিয়াল কমে যায় হাড্ডির ভিতরের, এটাকে বলতে অস্টিওম্যালাসিয়া। আর অস্টিওপোরোসিস হচ্ছে সে ক্ষয় হয়ে যায় আস্তে আস্তে হাড্ডিটা। দুইটা কারণে, এই দুইটা কজের মধ্যেই এখানে যদি হয় এই জিনিসগুলো, তাহলে এখানে প্রচুর ব্যথা হয়। হাড্ডি তো আর ভার বহন করতে পারে না, লোহা যে ভার বহন করতে পারে, বাঁশ তে ভার বহন করতে পারবে না একটা। আর যে সে ছিল একবারে ইনট্যাক্ট, সে হয়ে গেছে ক্ষয়, তো ক্ষয় হয়ে গেলেও তো সে প্রবাবলি যে ব্যান্ড হবে বা সামনের দিকে ঝুঁকবে, হাড্ডিটা ছোট, তো এদিক সেদিক হবে, হইলে তখন তার প্রচুর ব্যথা হবে। অস্টিওপোরোসিস মানে হচ্ছে হাড্ডির ক্ষয় রোগ। অস্টিওম্যালাসিয়া হচ্ছে হাড্ডির ভিতরে যে শরীর জিনিসগুলো কমে যায়, অস্টিওম্যালাসিয়া বলা হয়। নিউপ্লাস্টিক কি? নিউপ্লাস্টিক মানে হচ্ছে ক্যান্সার জাতীয় জিনিস। নিউপ্লাসিয়া মানে হচ্ছে নতুন ধরনের কোষ উৎপন্ন হওয়া বডিতে, অ্যাবনর্মাল কোষ, এটাকে আমরা নিউপ্লাস্টিক বলি। আমাদের পুরো বডিতে নরমাল কোষ আছে সবগুলো, যদি এই জায়গাতে অ্যাবনর্মাল কোষ তৈরি হয়,
এটাকে নিউপ্লাস্টিক বলা হয়। ক্যান্সার হলে তখন অনেক ধরনের উল্টাপাল্টা কোষ আসে, এসে জায়গাটা ক্যান্সার বানাই ফেলে। কি কি দেখেন, এটা হচ্ছে ক্যান্সার সম্বন্ধীয়। মানে কোন ক্যান্সার হলে ব্যাক পেইন হয়? মাল্টিপল মায়োলোমা। এটা এমন ক্যান্সার যেটা হাড্ডির ক্যান্সার বলা হয়ে থাকে। হাড্ডির যে ক্যান্সার, ওই হাড্ডির ক্যান্সারকে বলা হয়ে থাকে মাল্টিপল মায়োলোমা। মাল্টিপল মানে অনেক জায়গার মধ্যে, মায়োলোমা হচ্ছে এরকম ছোপ 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 অ্যাবসেসের মতো হয়, মানে যেমন ফোড়া হয়, হাড্ডির ফোড়া এরকম পুরো জায়গার মধ্যে থেকে পুরো হাড্ডিতে একবার খেয়ে ফেলে, তারপর এক সময় পুরো হাড্ডি ফেটে ভেঙে চৌচির হয়ে যায়, এর আগে রোগী মারা যায়। মাল্টিপল, মাল্টিপল মানে অসংখ্য, মায়োলোমা মানে ছোট 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 সলিড জিনিসগুলো পুরো হাড্ডিকে ধরে ফেলে, এটাকে বলা যায় হাড্ডির ক্যান্সার। এটা যদি সময় মতো ট্রিটমেন্ট করা যায় রোগী ভালো হয়ে যায়, না হলে পরবর্তীতে বাঁচানো সম্ভব হয় না। আর সেকেন্ডারি, অন্য কোনো কারণে, আর প্রাইমারি বলছে নিজের কারণ, সেকেন্ডারি মানে অন্য কোনো কারণ। প্রাইমারি হচ্ছে আমি যদি ইনকাম করি, সেকেন্ডারি হচ্ছে আমার যদি কেউ দেয়, ভিক্ষা দেয়, ওটা সেকেন্ডারি। মানে অন্য কোনো কারণে যদি আমি ইনকাম, কারোর মাধ্যমে যদি আমি ইনকাম করতে পারি তাকে বলা হয় সেকেন্ডারি। সরাসরি আমি যদি নেই টাকা, প্রাইমারি। সেকেন্ডারি মেটাসিস মানে হচ্ছে বাইরের জায়গার মধ্যে একটা ক্যান্সার ছিল, ধরেন আমাদের লিভারে ক্যান্সার আছে, তো এটা যে ছড়াই হাড্ডিতে যায়, তো হাড্ডিতে ব্যথা হবে এবং হাড্ডিতেও ক্যান্সার করবে। ধরুন আমার বুকে আছে টিবি বা লাঙের মধ্যে আমাদের ক্যান্সার আছে, কোন কারণে ক্যান্সারের জীবাণুগুলো হেঁটে হেঁটে যদি আমাদের হাড্ডি দিকে আঘাত করে বা হাড্ডিতে গিয়ে বসে আবার ক্যান্সার তৈরি করে, এটাকে বলা হয় থেকে সেকেন্ডারি মেটাস্টেসিস। মেটাস্টেসিস মানে হচ্ছে হাঁটা, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া। সেকেন্ডারি কি, অন্য কোনো জায়গায় ছিল সে, সে হেঁটে অন্য জায়গায় চলে গেছে, এই জন্য তার নাম সেকেন্ডারি। সে নিজের কারণে হয় নাই, অন্যের কারণে হয়েছে, এটা সেকেন্ডারি বলা হয়ে থাকে। তাহলে মোটামুটি আমাদের কজগুলো শেষ। সহজ, কোনো কোশ্চেন নাই তো না? বোঝার না এমন কিছু নাই তো? না বুঝলে জিজ্ঞেস করবেন। এটা হচ্ছে চ্যালেঞ্জিং। প্রলাপস ভার্টিব্রাল ডিস্ক হলে হয় রোগীদেরকে আর কোনো ভালো করা যায় না, বারবার সার্জারি করে জায়গা রিপ্লেস করতে হয়, আবার যখন কাজ করে তখন আবার বের হয়ে যায়, এবং প্রত্যেক সার্জারি মিনিমাম 1 লাখ। এত টাকা কই পাবে রোগীরা? জীবন দুর্বিষহ হয়ে যায়, বসতে পারে না, শুইতে পারে না, লড়লেই ব্যথা, এই আর কি। তো আমরা বলবো ক্লিনিক্যাল ফিচার্স, সায়েন্স ইউনিট একসাথে পড়ে ফেলবো। কি হইতে পারে? পিছনে ব্যথা হবে, এটাই তো কারণ নাকি? দেখেন, pain varies with physical activity. এক নম্বর। 2 নাম্বার হচ্ছে sudden onset, precipitated by lifting weight, or bending. Pain limited to back or upper leg. 4 নাম্বার, prognosis good. ইনভেস্টিগেশনের মধ্যে লিখবেন এক্স-রে অফ স্পাইন। দেখেন, দুটো হচ্ছে এমআরআই করা যায়, এমআরআই অফ স্পাইন।
হয়তো কিছু রক্তের পরীক্ষা করা যায়, ইএসআর রক্তের পরীক্ষা, হিমোগ্লোবিন রক্তের পরীক্ষা, একটা হচ্ছে সিআরপি একটা রক্তের পরীক্ষা। এই তাহলে আমাদের মোটামুটি এগুলো শেষ, লেখা শেষ হলে জানান। তাহলে এক নাম্বার যেটা আছে এটা বলা হয় পেইন ভ্যারিজ উইথ ফিজিক্যাল অ্যাক্টিভিটি। পেইন হচ্ছে ব্যথা, ভ্যারিজ উইথ মানে বাড়ে কমে, মানে পেইনের ডিফারেন্সিয়েশন হয়, মানে বিভিন্নতা দেখা যায় উইথ ফিজিক্যাল অ্যাক্টিভিটি। মানে যখন শারীরিক কোনো কাজকর্ম করা শুরু করেন তখন দেখা যায় পেইন একবার বাড়ে, খুব বেশি বাড়ে, একবার কিন্তু একটু কম থাকে, কিন্তু পেইন থাকছে, অ্যাক্টিভিটি করলেই পেইন থাকে, এবং রেস্ট নিলে এটা কমে যায়, এই জন্য ভ্যারিজ বলছে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি যখন বাড়বে তখন এই ব্যথাটা বাড়বে, কারণ চাপ পড়ে মাথাতে, যখন রেস্ট নেবে তখন এটা কমে যাবে। 2 নাম্বার হচ্ছে সাডেন অনসেট, হঠাৎ করে ব্যথা শুরু হয়ে যায়, যেমন আগে থেকে ব্যথা ছিল এমন না, কাজ শুরু করছেন ব্যথা শুরু হলো। প্রিসিপিটেটেড বাই, প্রিসিপিটেট মানে হচ্ছে বেড়ে যায়। লিফটিং ওয়েট, লিফট কি করে তুলে নেয়, হ্যাঁ লিফটিং ওয়েট মানে হচ্ছে ভার বহন করা, অর ব্যান্ডিং সামনের দিকে ঝুঁকা, মানে পেন আগে ছিল কিন্তু মাঝখানে ভালো ছিল, হঠাৎ করে আপনি খুব বেশি ওজনের একটা জিনিস আলগি দিচ্ছেন, অথবা সামনের দিকে অনেক ঝুঁকে কাজ করা শুরু করছেন। খুব বেশি ওজন আপনি ক্যারি করতেছেন অথবা সামনের দিকে ঝুঁকে গেছেন, এই দুই কারণে হঠাৎ করে দেখো ব্যথাটা বেড়ে গেছে, সাডেন অনসেট হয়। সাডেন মানে হচ্ছে হঠাৎ করে বেড়ে যাওয়া বা হঠাৎ করে শুরু হওয়া, এবং প্রিসিপিটেটেড বাই মানে এই হঠাৎ করে শুরু হওয়া ব্যথাটা খুব বেশি প্রচন্ড আকার ধারণ করে কখন, যখন লিফটিং ওয়েট বা আপনি ওজন লিফট করেন বা ক্যারি করেন বা বহন করেন, অর ব্যান্ডিং মানে সামনের দিকে ঝুঁকে যান। 3 নাম্বার পেন লিমিটেড টু ব্যাক, মানে পেনটা সীমাবদ্ধ থাকে কোথায়, আমাদের ব্যাক সাইডে মানে মাজাতে, অর আপার লেগ মানে এই পায়ের উপরের দিকে অথবা মাজার দিকে, পায়ের উপরের দিকে মানে এই মাজাতে অথবা এই পায়ের এই জায়গাগুলোতে, এখানে ব্যথাটা থাকে, অন্য জায়গায় কোথাও যাবে না, সে ঘুরবে না বাতের মতো সারা বডিতে, মানুষ বলে বাত ঘুরে, হাতে একবার পা একবার যায় না, ব্যথা এখান থেকে পায়ে সর্বোচ্চ পায়ের এদিকে ব্যথা হইতে পারে এতটুকু। আর 4 নম্বর হচ্ছে প্রগনোসিসটা গুড, মানে 90% ক্ষেত্রেই দেখা যায় যে 6 সপ্তাহের মধ্যেই এই জিনিসটা যদি প্রপার ট্রিটমেন্ট দেওয়া যায় ভালো হয়ে যায় আর কি। রেস্টে থাকলে, ব্যথার ওষুধ খেলে, বেশি ভার বহন না করলে, এগুলো হচ্ছে তার ট্রিটমেন্ট। মানে মেন ইয়ে হচ্ছে এগুলো, মানে ক্যালসিয়াম দেয়, ব্যথার ওষুধ দেয়, রেস্টে থাকতে বলে, ওজন বহন না করতে বলে। এই ইনভেস্টিগেশনের মধ্যে হচ্ছে কিভাবে বুঝবো তার এখানে যে সমস্যা হচ্ছে, এক্সরে করলে বোঝা যাবে যে তার এই শিরদাঁড়ার মধ্যে সমস্যা আছে। এমআরআই গুলো বোঝা যাবে স্পষ্ট, এটা অনেক দামি এমআরআই, এটা হচ্ছে ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং আর কি, মানে এখানে ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বক ক্ষেত্র তৈরি করে এখানে ছবি আনা হয়, 8-10 হাজার বা 6-7 হাজার টাকা লাগে। এটা করলে পুরো ছবি দেখা যায়, 3D ছবি তার কি হয়েছে না হয়েছে। 3 নম্বর হচ্ছে ইএসআর মানে হচ্ছে ইরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট, মানে এটা রক্তের পরীক্ষা। কোন ইনফেকশন থাকলে ইএসআর বেড়ে যায়, তখন আমরা বুঝি যে ইনফেকশন আছে। হিমোগ্লোবিন দেখতে পারি, তার কি বডিতে রক্তকণিকার সংখ্যা কম না বেশি, এটাতে দেখতে পারি হিমোগ্লোবিন। আর সিআরপি, ইএসআর আর সিআরপি কাছাকাছি, কোন ইনফেকশন থাকলে এটাও বাড়ে এটাও বাড়ে, তখন ইনফেকশন বাদ দেওয়ার জন্য এই যে টেস্ট করি, যদি দেখি যে এগুলো নর্মাল অবস্থায় আছে তখন বুঝি যে ইনফেকশন নাই, তাহলে বুঝবো যে তার মেকানিক্যাল কাজকর্মের কারণে জিনিসগুলো হয়েছে। এবার আমরা ট্রিটমেন্টে যাব। পেন লিমিটেড টু দ্য ব্যাক, মানে পিছনে থাকে, এটা ব্যাক পেন না, যে জায়গায় ব্যথা শুরু হয়েছে ওই জায়গায় থাকে, অথবা এটা পায়ের দিকে যায়, অন্য হাতে পায়ের পাতায় মাথায় যায় না, এটা ওই জায়গায় থাকে, এটা সীমাবদ্ধ পিছনের জায়গাতেই, মাজাতেই সীমাবদ্ধ। ওই যে এটা, হ্যাঁ এটাই হবে। আচ্ছা, বসলে খারাপ লাগে, সোজা হয়ে শুইলে ভালো লাগে না, আচ্ছা তাহলে আপনার বসার চেয়ার চেঞ্জ করতে হবে, চেয়ারটা গুলো অনেকগুলো খারাপ থাকে তো, লম্বা সময় চেয়ারে বসে থাকলে আমাদের পরীক্ষার সময় আমি বসতে পারতাম না, আমি দাঁড়ায় পড়তে হতো, তো 3-4-5-6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা বসে থাকলে চেয়ারে আর নড়া যায় না, এই ব্যথা শুরু হয়, ওইটা ওই মেকানিক্যাল পেন। হ্যাঁ মাঝে মাঝে এটা হয়, সবসময় হয় না, আর খুব বেশি চাপ থাকলে হয়, স্ট্রেস তৈরি হলে সারাদিন তখন হয়, কাজকর্মে থাকলে।
ট্রিটমেন্ট অল্প পড়া। এক নাম্বার explanation and reassurance, আগের মতো বা assurance। এই 2 নাম্বার হচ্ছে NSAID with anti-ulcerant। 3 নাম্বার ফিজিওথেরাপি। একটু থাকলে ভালো লাগবে। এক্সপ্লেনেশনে তার যে ব্যথা হয়েছে বুঝতে হবে যে আপনি মানে মেইনলি হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন করা। তাই বলতে হবে যে আপনি এই রোগটা আপনার যে বেশি ওজন বহন করেন, কাজে যে বেশি করেন, বা আপনার ওজন যে এমনি বেশি, বা আপনি ঝুঁকে কাজ করেন, লম্বা সময় বসে থাকেন বা লম্বা সময় দাঁড়ায় থাকেন, এই জন্যই এই রোগটা হয়েছে। এবং আপনি এগুলো থেকে যদি সরে আসতে পারেন আপনার রোগটা ভালো হয়ে যাবে, এটা অ্যাসিওরেন্স। আপনি ভালো হয়ে যাবেন, সুস্থ হয়ে যাবেন। যদি আমরা চ্যানেসি ব্যথা তো হয়েছে তার, তাই কি করবো আমরা? নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, মানে হচ্ছে যে ব্যথার ওষুধগুলো। প্যারাসিটামলটা, হ্যাঁ প্যারাসিটামল বলতে পারেন, আইবুপ্রোফেন, ন্যাপ্রোজেন, কিটোরোলাক, ডাইক্লোফেনাক, এগুলো সবগুলো এটা আন্ডারে পড়বে। এবং এগুলো খাইলে অবশ্যই একটা পিপিআই গ্রুপ দিতে পারেন, অবশ্যই দিতে হবে। না দিলে এগুলো গিয়ে পেটের মধ্যে আলসার তৈরি করে ফেলবে এবং আপনার কারণে রোগী আলসারে ভুগবে এবং মারা যাবে। 3 নাম্বার হচ্ছে ফিজিওথেরাপি। প্রচুর ব্যথা, এখানে গিয়ে মাংসপেশি টান টান খেলে তারা একটা থেরাপি দেয়, ভাইব্রেশন, একটু হিট, একটু ব্যায়াম, এটা করে দিয়ে দেখা যায় মাংসপেশিগুলো আগের মতো হয়ে যায় এবং ব্যথাটা কমে যায়। এটা বলা হয় থেকে ফিজিওথেরাপি। আর বাকিগুলো হচ্ছে যে এই এক্সপ্লেনেশন অ্যাসিওরেন্সের মধ্যেই পড়ে যাবে যে আপনি জীবনযাপন কিভাবে করবেন, কতটুকু ওজন আপনি বহন করতে পারবেন, কাজ কিভাবে করবেন। ঝুঁকে কাজ করতে গেছেন, এমনি তুলবেন না, বলবে যে পাটা সামনের দিকে দিয়ে এরপরে তুলবেন, যে পায়ের উপর ভরটা থাকে। এমনি করতে গেলে এখানে ভর পড়ে, আর এমনি করতে গেলে এই পায়ের উপর ভর পড়ে। এই জন্য ঝুঁকে কাজ করতে গেলে পা আগে দিতে হবে, এরপরে তুলতে হবে। না হলে এমনি করতে গেলে দেখবেন যে এদিক দিয়ে কাজ হয়ে গেছে, তারপরে দৌড়ান নিউরো সার্জারিতে, কারণ 50,000 1 লাখ টাকা খরচ করেন, না থাকলে জমি বেচেন। এরকমই হয় ব্যাপার, না পারলে তো আপনার জীবন শেষ। অনেকে এরকম হয়েছে, অনেক ওজন ইয়াং তুলতে গেছে, পা দিয়ে আমি সব দেখছি এদিক দিয়ে একবারে ওটা বের হয়ে গেছে, ওই যে ডিস্ক বের হয়ে গেছে, তখন তো ঝামেলা হয়ে গেছে আর কি। তাহলে আমাদের ট্রিটমেন্ট শেষ, আর একটা বাকি আছে আমাদের। আপনাকে ওইটা হচ্ছে যে পেনিসিলিন 2 ধরনের, একটা হচ্ছে বেনজাইল পেনিসিলিন আর হচ্ছে ফেনক্সিমিথাইল পেনিসিলিন। ঠিক আছে, ফেনক্সিমিথাইল। তো বেনজাইলটা মেইনলি আমরা আইএম দেই, মানে ইন্ট্রামাসকুলারলি ইনজেকশন দিয়ে দেই। এটা আমরা খাওয়াই ট্যাবলেট হিসেবে। ক্লিয়ার? এবার এটার মধ্যে হ্যাঁ, এই বেনজাইলের মধ্যে 1.2 মিলি ইন্টারন্যাশনাল ইউনিট আছে একটা, এটা দিয়ে আমরা ইনজেকশন দিয়ে দিই তাকে বেনজাইল দিলে। আর ফেনক্সিমিথাইল দিলে আমরা আপনার 250 গ্রাম ট্যাবলেট, মিলিগ্রাম ট্যাবলেট দিই পার ডে, নট কেজি। ওটা একটা হয়তো মিস্টেক হয়েছে, তুমি 10 দিন দিতে পারেন, এটা একবার দিলে হবে। ঠিক আছে না? হ্যাঁ, ফেনক্সিমিথাইল দিলে 250 মিলিগ্রাম ডেইলি একটা করে 6 আওয়ারলি, সরি ডেইলি 6 আওয়ার দিতে হবে, পার ডে 6 আওয়ার দিতে হবে। মানে হ্যাঁ, মানে একদিনে পার ডে মুছে দিলেও সমস্যা নেই, এটা মুছে দেওয়া যাবে, কিছু লাগে না। 250 মিলিগ্রাম 6 আওয়ারলি 10 ডেজ, এমনি লিখলে হয়। 250 মিলিগ্রামের ট্যাবলেট আছে, এগুলো 6 ঘন্টা পর, মানে একদিনে 4টা খাওয়াবেন, এরকম করে 10 দিন 40টা ওষুধ খাওয়াতে হবে এটার জন্য আর কি। রিউমেটিক ফিভার শেষ, ক্লিয়ার হলো তো না? বসে দিই। তারপর নেক পেইন, নেক পেইনে তেমন কিছু নাই। নেক পেইন তো ঘাড়ে ব্যথা, কজ কি? কজ গুলো জানবো আমরা শুধু। 1 নাম্বার আল্লাহ, জি বয়স অনুযায়ী কত দিতে হবে? বয়স অনুযায়ী যে বাচ্চা হয়, এরা আসলে বয়স অনুযায়ী বাচ্চাদের হয় রোগটা। রোগ যেটা আছে রিউমেটিক ফিভার, এটা হচ্ছে যে এর আরেফ যেন বলি, এটা বয়স্ক মানুষের রিউমেটিক ফিভার হয় না, শুরু হয় বাচ্চাকাল থেকে। এবং 250 মিলিগ্রামের যে ডোজ আছে বাচ্চাদের ক্ষেত্রে থেকে শুরু হয়। এটা মেইনলি
7 থেকে বা 5 থেকে 13 বছরের বাচ্চাদের হয়, 5 থেকে 13 বছরের বাচ্চাদের হয়। তো প্রথম থেকে 5 থেকে 8 বছরের মধ্যে আমরা তো কোনো খাইতে ট্যাবলেট দিই না, 5 থেকে 10 বছরের মধ্যে। তখন দেই সিরাপ পাওয়া যাবে অথবা ইন্ট্রামাসকুলার দেওয়া যাবে, আইএম একটা দিলে হয়ে যাবে তার। এটাকে বেনজারবেনিসিন বলে, 1.2 মিলি ইন্টারন্যাশনাল ইউনিট বলা হয়ে থাকে পাওয়ার। 5 থেকে 10 বছরের মধ্যে আমরা বাচ্চাদেরকে কি দিই না, ট্যাবলেট দিই না, দেই কি সিরাপ। যদি ট্যাবলেট দেই তখন দেখা যাবে 6 আওয়ার না দিই, একটা ট্যাবলেট একদিনে দিই। বাচ্চার উপর ডিপেন্ড করে স্বাস্থ্য কেমন, ওয়েট কেমন, বয়স কেমন, সবগুলো ম্যাচ করে যে তার জন্য স্যুট হয়। এবং তার এই রিউমেটিক ফিভার যে এরা যে যে জিনিসগুলো নিয়ে আসে সে কতটুকু প্রেজেন্ট করতেছে আমার কাছে, এর একটা হিসাব আছে। দেখা যায় সব সিমটম নিয়ে সে আসছে, তার অবস্থা খুব সিরিয়াস, এর পরবর্তীতে ট্রিটমেন্ট না করে তার হার্টের সমস্যা শুরু হবে, তখন আমরা ইনজেকশন দিয়ে দিই। যদি সে মোটামুটি শুরু করছে তখন একটা ট্যাবলেট দিয়ে শুরু করা, 250 মিলিগ্রাম একটা ট্যাবলেট, তার অবস্থার উপরে বিবেচনা করে আর কি। কিন্তু এটা ধরার জন্য আপনার অনেক টেস্ট করতে হবে, মৌসুমি দিতে পারবেন না ওষুধ, অনেকগুলো টেস্ট আছে। কারণ রিউমেটিক ফিভার সহজে ধরা যায় না, আর ঠিকমতো না ধরলে হার্টের রোগ হয়ে যায়। নেক পেন, মেকানিক্যাল লেখেন, আচ্ছা আমি সবগুলো মেকানিক্যাল বাদ দেন, এমনি নিজেই লিখে দিই, এগুলো লিখতে গেলে আপনাদের মনে থাকবে না। 1 নাম্বার লেখেন পোস্চুরাল, হইতে পারে হুইপ্ল্যাশ ইনজুরি, হুইপ্ল্যাশ ইনজুরি এটা বেশি হয় যারা ড্রাইভার, তাদের ক্ষেত্রে, যারা গাড়ি চালায়, নিজের গাড়ি আছে। 3 নাম্বার হচ্ছে ওই যে ডিস্ক প্রলাপস, এখানে পড়লাম না ডিস্ক প্রলাপস, এটা আবার এখানে আছে। 4 নাম্বার এখানে দিয়েছে ইনফেকশন আছে, কারণে ইনফেকশন হয়, স্পন্ডাইলাইটিস, এটা হচ্ছে স্পন্ডাইলাইটিস, স্পন্ডাইলাইটিস। 6 নাম্বার সর লাগবে না, এটা রিউমেটয়েড আর্থ্রাইটিস দেখা যায়, রিউমাটয়েড আর্থ্রাইটিস। এগুলো যা কজ আছে না সবগুলো এখান থেকে চলে আসে। অস্টিওপোরোসিস, অস্টিওমালাইসিস রাখতে পারেন, কারণ এটা তো নিচের উপর এতটুকুই কাজ, এবং ট্রিটমেন্ট সেম। ট্রিটমেন্ট লিখে দিব না, মানে এটা তো পুরোটাই হচ্ছে আমাদের, পুরোটাই হচ্ছে শিরদাঁড়া, শিরদাঁড়ার নিচের অংশে লো ব্যাক পেন, উপরে হলে নেক পেন, এতটুকুই অস্টিওম্যালাসিয়া। এখানে মনে রাখার জন্য সহজ আর কি। অথবা আমি যে নাও দেই সবগুলো ওইখান থেকে এনে দিতে পারবো না, এখানে কজগুলো পোস্টুরাল মানে হচ্ছে হঠাৎ থেকে উঠছে, জায়গা থেকে হঠাৎ করে উঠছে, বা ঘুমায় আছে এক জায়গায় পড়ে গেছে এমনি খাটটা, বা ঘুমে ধরেন এমনি ঘুমানো দরকার, বা এমনি ঘুমানো দরকার, এমন ভাবে ঘুমাইছে বালিশের নিচে মাথা বা মাথার উপরে বালিশ, অথবা এমন ভাবে ঘুমাইছে ধরেন টেবিলে মাথা এমনি পড়ে আছে, খাটের কোণা এমনি পড়ে আছে। পোস্টার মানে হচ্ছে জায়গা চেঞ্জ হওয়ার কারণে, তার পোস্টার মানে আমরা পোস্টার বলি জায়গা চেঞ্জ, পোস্টার মানে হচ্ছে জায়গা অ্যাবনর্মালিটির কারণে বা তার অবস্থান অ্যাবনর্মালিটির কারণে যে ব্যথা হয় এটাকে বলে পোস্টারাল ব্যথা। ঘা রাখার কথা এমনি, আপনি একবার এরকম করে ঘুমাই আছেন চাপ দিয়ে, বা কেউ ধরে কেউ মোচা দিচ্ছে আপনাকে, এটা হচ্ছে পোস্টারাল সমস্যা। 2 নাম্বার হচ্ছে হুইপ্ল্যাশ ইনজুরি, হুইপ্ল্যাশ মানে কি, গাড়িতে আছেন সিট বেল্ট বাঁধা, হঠাৎ করে মারছেন এমনি, আবার এমনি গেছেন, ব্রেক করছে সামনে দিয়ে চলে গেছেন, আবার গাড়ি শুরু করছে পিছিয়ে চলে গেছেন, নাকি এরকমই তো ব্যাপারটা, হঠাৎ করে ব্রেক করে এমনি, তো এত জোরে যায় এক সময়, এটার কারণে এখানে টান পড়ে বা ব্যথা করে, এবং এই জায়গাগুলোতে প্রচুর ইফেক্ট হয়, কারণ ঘাটটাই তো মেনলি যায়, বডি তো লাগানো থাকে সিটে, বডি সমস্যা হয় না, যায় ঘাটটাই। আর সিট বেল্ট ব্যথা থাকলে তো পুরো বডি আটকানো সিটের সাথে, যাবে কোনটা, মাথাটা, মাথার সামনে যায়, মাথা পিছিয়ে চলে যাবে, এটাকে বলা হয় হুইপ্ল্যাশ ইনজুরি। এটার কারণে আমাদের ঘাড়ে যে ইনজুরি হয় এটাকে হুইপ্ল্যাশ ইনজুরি বলে, এটার কারণে আমাদের গলার মধ্যে ব্যথা হয়ে থাকে। আর ডিস্ক প্রলাপস বললাম আমি, মাঝখানে যে ইটের গাঁথুনি মাঝখানে, ওইটা যদি কোনো কারণে খুব বেশি প্রেসার দিয়েছেন, এটা পিছন থেকে বের হয়ে যায়, এটাকে বলা হয় ডিস্ক। অথবা মাথার মধ্যে এত ওয়েট নিছেন, মাথা বহন করতে পারবে 40 কেজি, দিছেন 80 কেজি, চাপের ঠেলায় ডিস্ক বের হয়ে গেছে সামনে পিছনে, তো এটাকে বলা হয় ডিস্ক প্রলাপস। ইনফেকশন, কোনো কারণে যদি এখানে ইনফেকশন হয় কোনো ব্যাকটেরিয়া ভাইরাসের কারণে, তখন নেক পেইন হইতে পারে এবং এই জায়গাটা ফুলে যায়, অনেক ব্যথা হয়। স্পন্ডাইলাইটিস, এটা নতুন জিনিস। আইটিস মানে, স্পন্ডাইল মানে হচ্ছে ডিস্ক,
এটা মেডিকেল টার্ম হচ্ছে ডিস্কের মেডিকেল টার্ম হচ্ছে স্পন্ডাইল, মানে দুইটা হাড্ডির মাঝখানে যে সিমেন্ট আছে সিমেন্টের মধ্যে ইনফেকশন হয়, এটা বলা হয় স্পন্ডাইলাইটিস। মানে ডিস্কের ইনফেকশনকে বলা হয়ে থাকে স্পন্ডাইলাইটিস। 6 নাম্বার রিউমেটয়েড আর্থ্রাইটিস, মানে বাত রোগ, যেটা বাত জন না, বাত ওই জয়েন্টে ব্যথা হয়, এগুলো থাকলে সে ঘুরে টুরে ঘাড়ে আসে, সেখানে ব্যথা করে। এটা মহিলাদের ক্ষেত্রে আফটার 50 ইয়ার্স বেশি থাকে। আর অস্টিওপোরোসিস বললাম হাড্ডি ক্ষয়জনিত রোগ। অস্টিওমালাসিয়া মানে হচ্ছে হাড্ডি ভিতরে ম্যাটেরিয়াল সব কমে যাবে, ফাঁপা বাস হয়ে যাবে সে লোহা থেকে। কজ এটা। এরপরে হচ্ছে যে ইনভেস্টিগেশন হচ্ছে এক্সরে এমআরআই, আগের গুলো যা একটু আগে লিখে দিচ্ছি এগুলো। ট্রিটমেন্ট হচ্ছে আগেরটা, এক্সপ্লেনেশন রিঅ্যাসিওরেন্স আগের পড়াটা। হ্যাঁ, ব্যাক পেইনের যে ট্রিটমেন্ট, ব্যাক পেইনের যে ইনভেস্টিগেশন সবই সেম, এবং ব্যথার ওষুধ দিব এবং তাকে ফিজিওথেরাপি দিব। এটা 3 গুণ বেশি, 3:1 4:1 লিখছে, হইতে পারে। আমি দেখছি মনে হয় যতটুকু মনে হয় 3:1 মনে হয় আর কি, হইতে পারে। মানে গুণ তো নাই, মনে বেশি হয় আর কি। 4 গুণ না, তাহলে 4 গুণ 4:1 হবে। বিভিন্ন রকম রিসার্চে বিভিন্ন রকম আর কি, তার এক্সাম্পল বলা যায় না। রিসার্চ যখন যেটা ডেভেলপ করে তখন এটাই দেয় তারা আর কি। তাহলে মোটামুটি আমাদের পড়া শেষ। ট্রিটমেন্ট ওইটা, ব্যাক পেইনের ট্রিটমেন্ট এটা, এই জন্য আমাদের পড়া কম। কারণ ওই যে লম্বা সময় নিয়েছি একটু পড়ার জন্য, বোঝার জন্য, এই জন্য সময় লাগছে আর কি। তাহলে আপনাদের সময়ও শেষ, পড়াও শেষ। লেখা শেষ না? তাহলে দেখা হবে ইনশাল্লাহ পরে অনেকদিন। তবে দেখা হয় ঠিক নেই, শুক্রবার দেখা হবে না, শুক্রবার পরীক্ষা আছে আমার। এরপরে কোনো ক্লাসে আপনার সমস্যা থাকলে লিখে দিবেন।